আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে দলিল সংশোধন, ভ্রম সংশোধন, চুক্তি অথবা কোনো দলিলে কোনো ইনস্ট্রুমেন্টে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়, এগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি। এটা ছাড়া যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, যারা আইনজীবী হবেন, এদের জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। এই যে আমাদের দলিল সংশোধন, এটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা সেকশন নিয়ে আলোচনা করে। তো আমরা ট্রাই করি যে আপনাদেরকে সেটি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনি অন্য কোথাও আর যাওয়ার প্রয়োজন না পড়ে। পাশাপাশি আমাদের সাতকাহন অ্যাডভোকেসি ম্যারাথন কোর্স চলতেছে, সিআরপিসি দিয়ে আমরা শুরু করছি। দ্রুতই আপনারা সেটাতে অংশগ্রহণ করবেন যারাই চাচ্ছেন এনরোল হতে। তো দেখেন, সর্বপ্রথমেই হচ্ছে আমরা বেসিক কথাটা বলি। যদি আপনার করণিক ভুল, গাণিতিক ভুল, ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়, যার কারণে অরিজিনাল যে শর্ত বা অরিজিনাল যে মালিকানার যদি কোনো প্রকার হেরফের যদি না হয়, এক্ষেত্রে আপনার মামলা করার প্রয়োজন কিন্তু নাই। এক্ষেত্রে আপনি কি করবেন? জাস্ট সাব রেজিস্ট্রেশন অফিসে ভ্রম সংশোধন বা ঘোষণামূলক মামলা করে ঠিক করতে পারেন। কিন্তু যখনই আপনি মালিকের পরিবর্তন করতে চাবেন অথবা সম্পত্তি কম বেশি করতে চাবেন, সেক্ষেত্রে আর ওই ভ্রম সংশোধন দলিল করার কোনো সুযোগ নেই। এখন আসি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা। তাহলে ধারা নাম্বার কত? ৩১। এখানে বলে যে কোনো লিখিত চুক্তি, তাহলে চুক্তিটা কি হবে? আমাদের লিখিত চুক্তি, রিটেন কন্ট্রাক্ট, অথবা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট, মানে যে কোনো জায়গা জমির দলিল হইতে পারে, অন্য কোনো জিনিসও হইতে পারে। মূল কথা, আইনে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, কোনো লিখিত চুক্তি অথবা ইনস্ট্রুমেন্ট। তো আমরা নর্মালি ইনস্ট্রুমেন্টের বাংলা কি করি? দলিল করি। তো যাই হোক, চেকও কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট। তাহলে লিখিত চুক্তি অথবা দলিল যদি কি হয়, কোনো প্রকার ফ্রড বা প্রতারণা বা দুই পক্ষের পারস্পরিক ভুল, মিউচুয়াল মিস্টেকের কারণে আসল উদ্দেশ্যকে সঠিকভাবে প্রকাশ না করে। তাহলে মূল সামারিতে তাহলে এখন আসলাম, একটা লিখিত দলিল, একটা লিখিত চুক্তি যেখানে প্রতারণার কারণে অথবা উভয় পক্ষের ভুলের কারণে দুই পক্ষ আসলে যেটা করতে চাচ্ছিল সেইটা ব্যাহত হয়েছে। তবে মামলাটা কে করতে পারবে? তাহলে বাদী বিবাদী পক্ষদ্বয়ের যে কোনো একজন করতে পারবে, যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অথবা ইনারা যদি মারা যান, যারা এদের রিপ্রেজেন্টেটিভ আসবে, মানে ওইখানে যার ইন্টারেস্ট আছে আইনগতভাবে। একদম সহজ বাংলায় বলি আমরা, সেটা হচ্ছে উত্তরাধিকারী। মানে আপনার বাবা চুক্তি করছে, মারা গেছে, আপনি অ্যাজ এ উত্তরাধিকারী হিসাবে ওইটা মামলাটা করতে পারবেন, এই যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের জন্য। তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হইলাম। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারায় কোনো লিখিত চুক্তি অথবা কোনো দলিল যদি প্রতারণা অথবা মিউচুয়াল মিস্টেকের কারণে তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না করে, তাহলে পক্ষদ্বয়ের যে কোনো ব্যক্তি অথবা তাদেরকে যারা স্থলাভিষিক্ত করবে, তাদের যারা রিপ্রেজেন্টেটিভ থাকবে, এরা দলিল সংশোধনের মামলাটা করতে পারবে। এতটুকু ক্লিয়ার? এখন আপনি যখন আদালতে মামলা করবেন, অ্যাজ এ বিচারক হিসাবে আদালত কোন জিনিসটা দেখবে? সর্বপ্রথম আদালত ইস্যু গঠনের পরে নিজে কনফার্ম হবে যে প্রতারণা ঘটেছে এটা, অথবা আপনারা দেখাইলেন যে দলিলে উভয় পক্ষের ভুল হয়েছে। যে কোনো একটা ব্যাপারে আদালত কি হবে? সন্তুষ্ট হবে যে প্রমাণিত হয়েছে প্রতারণা, ফ্রড ঘটছে, অথবা উভয় পক্ষের ভুল হয়েছে। এবং তাহলে তিনটা কন্ডিশন: আদালত উভয় পক্ষের বাস্তব উদ্দেশ্য বুঝতে পারেন, উভয় পক্ষের কথাবার্তা শুনে আদালত বুঝতে পারেন যে আসলে বাস্তবে তারা কি করতে যাচ্ছিল, এটা আদালতের কাছে ক্লিয়ার থাকতে হবে। তাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারাটা বাদী পক্ষের আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী এবং একজন বিচারক হিসাবে কিভাবে দেখতে হবে, এই নিয়তে আপনি পড়বেন, তাহলে বুঝে আসবে। এখন তবে আদালত তার বিবেচনায়, মানে ডিসক্রিশনারি ক্ষমতায় দলিলটা সংশোধন করতে পারেন, যাতে সেটি পক্ষগুলোর আসল উদ্দেশ্যকে প্রকাশ করে, যে আসলে আপনারা কি করতে চাচ্ছিলেন, ওই চুক্তিতে কি হচ্ছিল, এটা যাতে প্রকাশ করতে পারে। তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে, ওই যে চুক্তিটা যেটা হয়ে গেছিল, ওই চুক্তিটার পরবর্তীতে যদি সাবসিকুয়েন্ট কোনো পক্ষ ওই চুক্তির মাধ্যমে, ওই দলিলের মাধ্যমে, ওই কন্ট্রাক্টের মাধ্যমে কোনো অধিকার অর্জন করে, সেটাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। যতদূর সম্ভব সেটাকে ক্ষতিগ্রস্ত না করে দলিল সংশোধন করার আদেশ দিতে হবে।
এখন বলতেছে যে ওই তৃতীয় পক্ষ যে ইন্টারেস্ট অর্জন করছে সেখানে আরো দুইটা কন্ডিশন আছে। সে ইন্টারেস্টটা যাতে সরল বিশ্বাসে, গুড ফেইথে, মানে যথাযথ সতর্কতা, যথাযথ যাচাই করে, গুড ফেইথ যেটাকে আমরা বলি, যদি সেই শর্তটা সে গুড ফেইথে, কোনো প্রতারণা, কোনো মেলাফাইড ইন্টেনশনে যদি না করে, এবং সেটা যদি সে ফর ভ্যালু, মূল্যের বিনিময়ে অর্জন করে, এমন না যে গিফটে পাইছে, হেবায় পাইছে, দানে পাইছে, সেটা না, সেখানে সে টাকা পয়সা দিচ্ছে এবং সরল বিশ্বাসে। মূল কথা হচ্ছে যদি সে সাবকবলা অথবা বিনিময় দলিলে কোনো কিছু অর্জন করে, তাইলে সেইটা বাতিল করা যাবে না। তাহলে দেখেন, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারাটাকে আমরা অনেকেই ভুল বুঝি, অনেকে ভালোভাবে বুঝতে পারি না। 31 ধারাতে যে জিনিসটা হচ্ছে, একটা লিখিত দলিল হবে অথবা কোনো চুক্তি হবে, সেখানে প্রতারণা বা উভয় পক্ষের ভুলের কারণে যদি যেই উদ্দেশ্যে দলিলটা করা হচ্ছিল সেইটাতে যদি ব্যাঘাত ঘটে, তাহলে যেই কোনো এক পক্ষ অথবা তারা মারা গেলে তাদের যারা সাকসেসর ইন্টারেস্ট বা রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনারা মামলা দায়ের করে এটা ঠিক করতে পারবেন। আর মামলা দায়েরের পর আদালত এতটুকু সন্তুষ্ট হবেন যে প্রতারণা ঘটেছে অথবা উভয় পক্ষের ভুল হয়েছে, এবং আদালত নিজে বুঝতে পারেন, আন্ডারস্ট্যান্ড করতে পারেন যে তাদের বাস্তব উদ্দেশ্যটা কী ছিল চুক্তিটা করার পিছনে। আদালত এগুলো ঠিক করার আদেশ দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে এই আদেশের কারণে সাবসিকুয়েন্ট কোনো পক্ষ যদি কোনো অধিকার অর্জন করে, সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যে অধিকারটা অর্জন করেছে সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়। তাহলে কেউ যদি মেলাফাইড ইন্টেনশনে অথবা সরল বিশ্বাস তো আছে কিন্তু মূল্য ছাড়া, তাহলে সেটা বাতিল করা যেতে পারে। দুটো উদাহরণ দেওয়া আছে আইনের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে এ নামক একজন ব্যক্তি তার একটা বাড়ি এবং একটা গোডাউন সে বিক্রি করতে চেয়েছিল বি নামক ব্যক্তির কাছে। এখন বি নামক ব্যক্তি যেটা করেছে, একটা প্রতারণা করে এর আরও যে গোডাউনগুলো ছিল, টোটাল 3টা গোডাউন দলিলে উল্লেখ করে দিছে। পরে বি এই যে গোডাউন যিনি অর্জন করলেন, বি কি করছে, তখন এই গোডাউন 3টা সে অর্জন করছে, একটা সে সি নামক ব্যক্তিকে গিফট করে দিছে এবং আরেকটা সে ডি নামক ব্যক্তিকে কবলা করে দিছে। কবলা করে দিছে মানে সাব কবলাতে বিক্রি করছে মূল্যের বিনিময়। এখন যখন এ নামক ব্যক্তি যখন আদালতে দলিল সংশোধনে যখন মামলা করবে, আদালত যখন আদেশ দিবে বি এর এই যে প্রতারণা রিলেটেড, তখন আদালত সি এর বিরুদ্ধে, সি যে দান দলিলে পেয়েছে তার বিরুদ্ধে আসল উদ্দেশ্য এটি গোডাউন বিক্রি কার্যকর করবে, মানে সি এর যেই পরবর্তী সাবসিকুয়েন্ট ইন্টারেস্ট সেটাকে ক্যান্সেল করতে পারবে। কিন্তু ডি যেহেতু কবলায় নিয়েছে, সরল বিশ্বাসে নিয়েছে, মূল্যের বিনিময়ে নিয়েছে, তার অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ওই দলিলটা বাতিল হবে না। প্রয়োজনে সেটা বি এর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দিবে, কিন্তু সি যে সাবসিকুয়েন্ট অধিকারটা অর্জন করছে এটা বাতিল করা যাবে না। তো এই জন্য আমরা সবসময় আপনাদের রিকোয়েস্ট করি, যখনই জায়গা জমি কিনবেন সাবকবলা দলিলে কিনবেন, যতটুকু আপনার যাচাই বাছাই করা সম্ভব যাচাই বাছাই করবেন, তাহলে প্রতি জায়গায় আপনি আইনগত সেফগার্ড পাবেন, সুবিধা পাবেন, ডিফেন্স পাবেন। আরেকটা উদাহরণ আছে, যে উদাহরণটা আমাদেরকে একটু ডিপলি গিয়ে বুঝতে হয়। ধরেন যে একটা বিয়ের সময় আমাদের এই দেশে কি হয়, শ্বশুর জামাই অনেক কিছু দেওয়ার কথা থাকে। একজন মেয়ের বাবা মেয়ের বিয়ের সময় বলল যে উনি কি করবেন, এই যে সি জীবিত থাকা অবস্থায় বছরে 500 টাকা, 5,000 টাকা করে দিবেন যাকে, মেয়ের জামাইকে, যাতে মেয়ের ভালো করে দেখাশোনা করতে পারে। বিয়ের সময় এরকম একটা চুক্তি হয়েছে, প্রতিশ্রুতিতে হয়েছে, লিখিত ডকুমেন্ট হয়েছে। সি পরবর্তীতে মারা যায়, সি এখানে মারা যাচ্ছে এবং দেউলিয়া হয়, যে কোনো মারা গেছে, মারা যাওয়ার পরে দেউলিয়া হয়। এখন এই মারা যাওয়া ব্যক্তির যেই দেউলিয়ার জন্য অফিসিয়াল অ্যাসাইনি নিযুক্ত করা হয়েছে, সে তখন এই যে সি এর শ্বশুরের কাছে টাকা দাবি করে যে আপনার তো মাসে বছরে 5,000 করে দেওয়ার কথা, টাকাটা দেন। এখন আদালত প্রমাণ পায় যে আসল উদ্দেশ্য ছিল টাকা, বি যেই টাকাটা দিচ্ছে মেয়ের বাবা তার কন্যার জন্য এবং তার সন্তানদের ভালোর জন্য দিচ্ছিল, ও তো জামাইকে দিচ্ছিল না। যদিও জামাইকে দিচ্ছে, উদ্দেশ্যটা কি ছিল, যাতে তার মেয়ে এবং তার মেয়ের সন্তানরা সুখে থাকে। এখন আজকে তো ওই জামাই বাবুই জীবিত নাই, তাহলে তার এসআইনিকে টাকা দেওয়ার কোনো যুক্তি নেই, অতএব এইটাকে সংশোধন করা যাবে। সুতরাং আদালত দলিল সংশোধনের কি করবে, সংশোধন করে রায় দিতে পারবে যে প্রশাসকের কোনো অধিকার নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা চুক্তি চলমান থাকা অবস্থায় অ্যাট এনি স্টেজ এটাকে চেঞ্জ করা যেতে পারে, এটা মনে রাখবেন। এখন আসি আমরা কত দিনের মধ্যে আমরা মামলা করব।
আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন আপনি পড়বেন, তামাদি আইনের অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ। এই তামাদি আইনের 95 নম্বর অনুচ্ছেদ বলে, যদি ফ্রড বা প্রতারণা হয়, যেদিন আপনি জানতে পারবেন সেদিন থেকে 96 ধারা বলতেছে যে অনুচ্ছেদ 3 বছরের মধ্যে। আর যদি ভুল হয় তাহলে যেদিন থেকে জানতে পারবেন 96 বলতেছে যে 3 বছরের মধ্যে। মানে 95 হচ্ছে প্রতারণা, 96 হচ্ছে ভুল। আপনাকে মামলা দায়ের করতে হবে। মামলা দায়ের করার সময় নর্মাল যে খরচ 2% হিসাবে আপনাকে কোর্ট ফি জমা করতে হবে। এখন আসি, এর আরও 3টা সেকশন আছে, সাবসিকুয়েন্ট সেকশন, যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে হেডিংগুলো আমরা মনে রাখবো। 1 নম্বর হচ্ছে যে 32 নম্বর সেকশন, যেটা বলতেছে যে পক্ষদ্বয়ের ইন্টেন্টটা কী ছিল, অভিপ্রায় কী ছিল, ইচ্ছা কী ছিল। তো কোনো লিখিত চুক্তি সংশোধন রেকটিফিকেশন করার আগে আদালত নিশ্চিত হবে যে চুক্তির সাথে যুক্ত সকল পক্ষই প্রকৃতপক্ষে একটি ইকুইটেবল, মানে ন্যায়সঙ্গত, ন্যায়পরায়ণ, কারো ক্ষতি না হয় এমন, তার মানে ইকুইটেবল এবং সততার ভিত্তিতে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ন্যায়সঙ্গত বা ইকুইটেবল, আরেকটা হচ্ছে সততার ভিত্তিতে, বা এটাকে আমরা বলতে পারি কনসিকুয়েন্স চুক্তি করতে চেয়েছিল। তাহলে আদালত যখন এই সংশোধনের আদেশ দিবেন, দুটো জিনিস মাথায় রাখবেন, যে তাদের এই চুক্তিটা কি ইকুইটেবল ছিল কিনা, ন্যায়সঙ্গত এবং সততার ভিত্তিতে ছিল কিনা, তারা করতে চেয়েছিল কিনা, এটা উনি আমলে নেবেন। আর 33 নম্বরে যেটা মনে রাখবেন, 33 নম্বর বলতেছে যে দলিল সংশোধনের ক্ষেত্রে আদালতে কতটুকু পর্যন্ত অনুসন্ধান করবেন, ইনকোয়ারিটা করবেন। আরও বলতে পারি যে আমরা দলিল সংশোধনের মূলনীতি, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, এই যে দলিল সংশোধনের মূলনীতির ক্ষেত্রে বলতেছে যে কোনো দলিল লিখিত ইনস্ট্রুমেন্ট সংশোধন করার সময় আদালত শুধুমাত্র দলিলে ব্যবহৃত ভাষা বা শব্দগুচ্ছের মানে বুঝবেন না। এমন না যে দলিলে এইটা লেখা আছে এর বাইরে যাওয়া যাবে, এমন না। আদালত অনুসন্ধান করতে পারবে যে দলিলের আসল উদ্দেশ্য কী ছিল, প্রকৃত উদ্দেশ্যটা কী ছিল, এবং আদালত দেখবেন যে দলিলের আইনগত ফলাফল, লিগ্যাল কনসিকুয়েন্স কি হওয়ার কথা ছিল, তাহলে প্রকৃত উদ্দেশ্য কি, আর এই চুক্তিটা কার্যকর হইলে তার লিগ্যাল ফলাফলটা কি। অর্থাৎ মূল এক শব্দে আমরা বলতে পারি, আদালত শুধু শব্দ বা বাক্যাংশ নিয়ে সীমাবদ্ধ থাকবেন না, বরং পুরো দলিলের প্রকৃত অভিপ্রায় এবং আইনগত প্রভাব বোঝার চেষ্টা করবেন। এইটা হচ্ছে মূলনীতি। তাহলে 32 ছিল উদ্দেশ্য, 33 হচ্ছে মূলনীতি। এখন আসি 34, বলতেছে যে প্রথমে সংশোধন পরে বলবৎকরণ, রেকটিফিকেশন অ্যান্ড স্পেসিফিক পারফরমেন্স। কোনো লিখিত চুক্তি, মানে কোনো প্রকার লিখিত কন্ট্রাক্ট যদি আদালত প্রথমে রেকটিফাই করে, যদি আরজিতে কোনো পক্ষ ওই রেকটিফাইটা কার্যকর করার জন্য অনুরোধ করে, তাহলে যদি বাদী প্লেন্টিফ তার মামলার আবেদনে প্লেন্টিফ প্রার্থনা করে এবং আদালত উপযুক্ত মনে করে, তাহলে সংশোধিত দলিলটি স্পেসিফিক পারফরমেন্স অর্থাৎ আদালতের নির্দেশে বাস্তবায়ন করানো যাবে। তাহলে বন্ধুরা, যারাই আপনারা এই যে দলিল সংশোধন রিলেটেড ঝামেলায় ছিলেন, ভ্রম সংশোধন রিলেটেড ঝামেলায় ছিলেন, আপনি কিন্তু বুঝতে পারলেন। পাশাপাশি যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, আশা করি এই সেকশনটা আপনি একদম আয়ত্তে চলে আসলো, যে দলিল সংশোধন রিলেটেড আমরা 4টা সেকশন আছে, 31, 32, 33, 34। 31-এ বলে যে আমাদের মূল জিনিসটা, যে একটা দলিল অথবা লিখিত চুক্তি কি করতে, যদি ফ্রড হয়, উভয় পক্ষের ভুল হয় আর প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয় এই কারণে, তাহলে যে কোনো এক পক্ষ অথবা তাদের উত্তরাধিকারীরা এটা সংশোধনের মামলা দায়ের করতে পারে। আদালত লক্ষ্য করবেন প্রতারণা হয়েছে কিনা অথবা ভুল হয়েছে কিনা, এবং আদালত নিজে বুঝতে পারবেন যে এদের বাস্তব উদ্দেশ্যটা কী ছিল। কিন্তু যখন উনি রেকটিফিকেশন করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যে তৃতীয় কোনো পক্ষের যাতে অধিকার ক্ষুণ্ণ না হয়। আর এই মামলাটা আমরা করব যদি ফ্রড হয়, আমরা 95-এর অধীনে যাব, যদি মিস্টেক হয় 96-এর অধীনে যাব, জানার পর থেকে 3 বছর। মামলা করার সময় আমাদেরকে 2% হিসাবে কোর্ট ফি দিয়ে মামলাটা দায়ের করতে হবে। এরপরে 32-এ বলে যে আমাদের পার্টি ইন্টেন্ট, পক্ষদ্বয়ের উদ্দেশ্যটা কী ছিল, ইকুইটেবল, ন্যায়সঙ্গত এবং সততার উদ্দেশ্য ছিল, এটা অনুমান করবেন। আর মূল নীতি যেটা হচ্ছে যে শুধু ওই দলিলের শব্দগত বাক্যগত চয়নে সীমাবদ্ধ থাকবেন না, এর বাইরে গিয়ে উনি অনুসন্ধান করবেন, তল্লাশি করবেন যে আসলে এর প্রকৃত উদ্দেশ্যটা কী ছিল, এর আইনগত ফলাফলটা কি তারা আশা করেছিল, এটা করবেন। আর সর্বশেষ, যদি কোনো প্রকার লিখিত চুক্তি উনি সংশোধন করেন, ওই সংশোধিত চুক্তির বাস্তব কার্যক্রমের জন্য স্পেসিফিক পারফরমেন্সের আবেদন করলে সেটাও উনি বাস্তবায়ন করতে পারবেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের
31 থেকে 34 ধারা সর্বাবস্থায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যদি করণিক ভুল, গাণিতিক ভুল, কোনো অ্যাক্সিডেন্টাল স্লিপ, ওমিশন এগুলো যদি দলিলে ছোটোখাটো হয়, আমরা ভ্রম সংশোধন দলিল করব অথবা ঘোষণামূলক দলিল করব। আর যদি আদালতে যদি ভ্রম সংশোধন দলিল বা ঘোষণামূলক দলিল না হয়, তখন আমরা 42 ধারার অধীনে ঘোষণামূলক লিগ্যাল ক্যারেক্টার যেটা আছে ওর জন্য একটা ঘোষণা চাবো, জাস্ট এতটুকুই। আর আমরা 31 ধারায় তখনই আসব যখন কোনো প্রতারণার মাধ্যমে আমার সত্য ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা উভয় পক্ষের যে ভুলের কারণে আমার কোনো শর্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারাই আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে অ্যাডমিশন নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।